গভীর রাতে বেলকনিতে দাঁড়িয়ে থাকবেন, কারো নজর লেগে যেতে পারে। মোবাইলে শুধু এতটুকু মেসেজ এসেছে একটা প্রাইভেট নাম্বার থেকে। কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে তা জানি না। আর আমি গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, এটা লোকটা জানলো কেমন করে? বিড়বিড় করতে করতে আবারও বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। কেমন একটা নিশ্চুপ পরিবেশ, কিন্তু মুহূর্তের মধ্যে পরিবেশটা উত্তাল হয়ে উঠল। বাজারের মন্দিরের দিক থেকে একটা গরু ডাকার আওয়াজ আসছে, যেন গরুটিকে কেউ পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সামনের দিকে ঝুঁকে রাস্তার দিকে তাকাতে দেখি আমাদের বিল্ডিংয়ের সামনে একটা মহিলা দাঁড়িয়ে, তার হাত ধরে আর একটা ছোট বাচ্চা। মহিলার চুলগুলো মুখের ওপর দিয়ে সামনে ছড়ানো। পাশের বাড়ির গেটের দিকে তাকাতে দেখি একই চিত্র। আমার মাথায় সেই সময় কাজ করছিল না। সারাদিন কঠোর পরিশ্রম করে না ঘুমিয়ে রাত জাগার কারণে আমার হ্যালোসিনেশন হতে পারে, এটা ভেবে আমার রুমে চলে আসলাম। সকালে এক কাপ কফি হাতে করে বেলকনিতে যেতেই নিচে অনেক মানুষের আনাগোনা দেখতে পেলাম। দেখি ভ্যানে করে একটা মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা পরিষ্কার করে বোঝার জন্য নিচে নেমে গেলাম। একটা মহিলাকে জিজ্ঞাসা করতেই বলে উঠল, আপা, আপনি বাইরের মানুষ, দুদিন হলো ঘর ভাড়া নিছেন, এগুলো শুনে খামাখা ভয় পাবেন, তার চেয়ে বরং না শোনাই ভালো। তবু আপা, বলেন না, রাতে কি আপনি গরু ডাকার আওয়াজ শুনেছেন? হ্যাঁ, রাত 2টোর দিকে। রাস্তার দিকে তাকাইছিলেন নাকি? হুম। রাস্তার দিকে তাকিয়ে দেখি প্রতিটা ঘরের সামনে একজন মহিলা ও একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আপা, বলেন কি? আপনার তো দেখি খুব সাহস। আর খবরদার দাঁড়াবেন না ওখানে। এই লাশের সাথে এগুলোর সম্পর্ক কি, সেটা তো বলবেন। প্রতি অমাবস্যা রাতে এই মন্দিরটার দিক গরু ডাকার আওয়াজ আসে। আর পরের দিন সকালে মন্দিরের বটগাছের তলাতে একটা লাশ পাওয়া যায়, একটা নগ্ন পোড়ানো লাশ। ওখানে পড়ে থাকতে দেখা যায়, কিন্তু কোনো ছাই বা কিছু দেখতে পাওয়া যায় না। আজ 2 বছর হলো মন্দিরটাতে এভাবে লাশ পাওয়া যায়। কেউ সাহস করে গরু ডাকার আসল রহস্য বের করতে পারে নাই। একদিন আমরা সবাই মিলে বের হতে যাব, তখনই গেটের সামনে একটা মহিলা ও একটা বাচ্চা ভূত দেখি সবাই। মহিলার মুখ এতটাই বীভৎস ছিল, যা বলে বোঝাতে পারবো না আপনাকে। সেই থেকে কেউ আর সাহস করে এগোয় না। মহিলার কথা শুনে আমার গলা শুকিয়ে আসলো। একে তো নতুন এলাকা, তারপরে এই রকম অভিজ্ঞতা হবে জীবনেও ভাবতে পারিনি। বাড়ির কাছে হলে মাকে আমার কাছে রাখতাম, কিন্তু এটা তো অনেক দূরে। সকালের নাস্তা করে অফিসে চলে আসলাম। কাজে মন বসাতে পারছিলাম না। সেটা দেখে আমার একজন কলিগ আমাকে বলল, সুমনা, তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। নতুন বাসার জন্য কোনো সমস্যা হচ্ছে? না মাহিন, আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তিত। আচ্ছা, আপনার বাসা কোথায়? আপনার বাসা থেকে 1 কিলোমিটার দূরে। কিন্তু কেন বলেন তো? না মানে, আমার বাসার পাশের মন্দিরটাতে গতকাল একটা লাশ পাওয়া গেছে, জানেন আপনি? এটার নতুন কি? আমি এখানে 6 মাস আছি, 6 মাসে 6টা লাশ পাওয়া গেছে শুনেছি। পুলিশ কতবার যে অভিযান করেছে, কিচ্ছু পায় না। কোনো প্রমাণ মিলেও না হত্যার। সবাই ধারণা করে মন্দিরে যেসব মানুষের লাশ পোড়ানো হয়, সেই লাশগুলো পরে প্রতিশোধ নিচ্ছে। আচ্ছা, লাশগুলোতে ছাই হচ্ছে না, শুধু তেলে ভাজা মাংসের মতো করে পুড়িয়ে মারা হয়। আমার কেমন যেন লাগছে বিষয়টা। অফিসে মন্দিরের কথা আলোচনা করা নিষেধ, তবুও আপনাকে বললাম, বেশি মাথা ঘাটিয়েন না। প্রথমত নতুন জায়গায় এসেছেন, দ্বিতীয়ত মেয়ে মানুষ হয়ে এসবে নাক গলানোর দরকার নেই। ভয় পাবেন খালি খালি। অফিস থেকে বাড়িতে এসে সেদিন গুগল ম্যাপে সার্চ দিয়ে এলাকাটা দেখে নিলাম ভালো করে। মন্দিরটা একেবারে এলাকার শেষের দিকে। 400 বছর আগেকার পুরনো মন্দির, অনেক জনপ্রিয়। তাই সাহস করে হয়তোবা প্রশাসন কিছু করতে পারে না। মন্দিরের এপাশটাতে শুধু মাঠ আর মাঠ, 100 বাড়ি এই এলাকায়। বিষয়টা নিয়ে ভাবছি, তখনই সেই প্রাইভেট নাম্বার থেকে একটা মেসেজ, আজ রাতে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে দেখার অনেক ইচ্ছা জাগছে। অপরিচিত কোনো জিনিস যদি সারপ্রাইজ হয়ে লাইফে আসে, তাহলে সেটা দেখার প্রবল ইচ্ছে সবার মধ্যেই কাজ করে। আমার মধ্যেও করতেছিল। তাই আমি সেদিনও বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু একটু লুকিয়ে থাকার চেষ্টা করলাম। সেটাতে সাকসেসফুল হলাম আমি। একটু পরে দেখি
মাথায় টুপি পরা একটা ২৭-২৮ বছরের যুবক আমার বেলকনির দিকে বারবার তাকাচ্ছে। রাস্তার আলোতে যতটুকু দেখা গেল তাতে অপরিচিত মনে হলো। এবার আমি সোজা হয়ে দাঁড়ালাম। কিছু দূর গিয়েই লোকটা একটা বাড়িতে ঢুকে গেল। এভাবে প্রায় ২০ দিন মতোই আমিও লোকটাকে ফলো করলাম। প্রতিদিন লোকটা ওই বাড়িতে ঢোকে, ঠিক রাত ২টাতে। লোকটাকে জানার জন্য আমি একটা শুক্রবারে ওই বাড়িতে চলে গেলাম, যেখানে প্রতিদিন অপরিচিত লোকটা ঢোকে। বাসার কলিং বেল চাপতেই একটা বয়স্ক মহিলা বের হয়ে আসলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কে? আন্টি, আমি ওই পাশের বিল্ডিংয়ের ভাড়াটিয়া। আজ ২৫ দিন যাবৎ এসেছি। আমার কাছে কিছু দরকার। আন্টি, মানে আপনার কি ২৭-২৮ বছর বয়সী কোনো ছেলে আছে? কেন মা? না মানে একটু জানতে চাচ্ছিলাম। প্রতিদিন আমি বেলকনিতে দাঁড়িয়ে থাকি, তাকে এই বাড়িতেই ঢুকতে দেখি, তাই জানতে চাচ্ছিলাম। তুমি নিশ্চিত যে সে এই বাড়িতে ঢোকে? হ্যাঁ আন্টি, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু মা, আমার ছেলে তো আরও ৭ মাস আগে মারা গিয়েছে। আমি এই বাড়িতে একা থাকি। কি? তাহলে আমি কাকে এই বাড়িতে ঢুকতে দেখি? আমাকে মেসেজ দেয় কে? তা তো জানি না মা। তোমার কোথাও ভুল হচ্ছে। নতুন একটা জায়গায় এসে এভাবে একের পর এক ধাক্কা খাবো তার জীবনেও ভাবতে পারিনি। নিজেকে সামলে নিয়ে আন্টি থেকে বিদায় নিয়ে চলে আসলাম। বাসায় এসে মাহিমকে ফোন করে আমার বাসায় আসতে বললাম। কি হয়েছে সুমনা? মাহিমকে সব খুলে বললাম। সে আমাকে রাগ করল। আমি এই বিষয়টাতে মাথা ঘামাচ্ছি, তাই নাকি আমার সাথে এমনটা হচ্ছে। আমি মাহিমকে মেসেজ দেখাতে গেলাম, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মোবাইলে একটা মেসেজও দেখতে পেলাম না। আমাকে কিছু সময় সান্ত্বনা দিয়ে মাহিম চলে গেল। আবারও আরেকটি অমাবস্যার রাত চলে আসলো। সেদিন নিচের বাসার সবাই এসে আমাকে সতর্ক করে দিয়ে গেল এই রাতে যেন বারান্দায় না যাই আমি। রাতে ফেসবুকিং করতে করতে কখন যে রাত ১টা বেজে গেছে খেয়াল করিনি। হঠাৎ সেই ভয়ঙ্কর শব্দ। মনে হচ্ছে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে। পরিবেশটা কেমন ভয়ঙ্কর হয়ে গেল। ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কোনো মতেই দু চোখের পাতা এক করতে পারছিলাম না। ভয়ঙ্কর এক রাত পার করার পরে সকালে উঠে যথারীতি একটা লাশ পাওয়ার খবর শুনলাম। এবার আর ভয় না পেয়ে লাশের কাছে চলে গেলাম। একদম বীভৎস অবস্থা। মাথার ভেতরে শুধু এই ঘটনা ঘুরতে থাকলো। আবারও সেই আগের মতো কোনো কাজে মন বসাতে পারছিলাম না। এবার অফিস থেকে ৩ দিনের ছুটি নিলাম। ছুটি নিয়ে সোজা চলে গেলাম থানায়। থানার ওসিকে মন্দিরের লাশের কথা জিজ্ঞেস করতেই আমার কথা পাশ কাটিয়ে যেতে লাগলো। কোনোভাবেই সে আমার সাথে কথা বলতে প্রস্তুত নয়। আমি থানা থেকে বিষণ্ণ মনে বের হয়ে আসছিলাম। তখন এক মহিলা কনস্টেবল আমাকে ডাক দিল। তার কাছে যেতেই বলল, আপনি মন্দিরের লাশের ব্যাপারে শুনতে চাচ্ছেন কেন? এই ভয়ঙ্কর মৃত্যু আমার ঘুম কেড়ে নিয়েছে। আমি আর পোস্টমর্টেম রিপোর্ট দেখতে যাচ্ছিলাম। আমি আপনাকে দেখাতে পারি, যদি আপনি কাউকে না বলেন। এরকম ভালো মানুষ পাওয়া মুশকিল। তাই তাকে বললাম, কি যে বলেন, আপনি আমার উপকার করবেন আর আমি সবাইকে বলে দিব, তা হয়? তিনি আমাকে সন্ধ্যার পরে একটা জায়গায় আসতে বললেন। যথাসময়ে তিনি চলে আসলেন। আমাকে সবগুলো লাশের পোস্টমর্টেম রিপোর্ট দেখালেন। আশ্চর্য হলেও এটা সত্য যে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, না আছে কোনো হাতের ছাপ। শুধু আগুনের তাপের সাহায্যে তাদের হত্যা করা হয়েছে। এ পর্যন্ত ৮টা লাশ পাওয়া গেছে, সবগুলো একই। আপনার লাশগুলোর পরিচয় বের করতে পেরেছেন? হ্যাঁ, সবগুলো লাশের পরিচয়ই আমরা বের করেছি। সবাই ২০-২২ বছরের যুবক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে ৮জন মারা গিয়েছে তারা সবাই একই কলেজে পড়ালেখা করত। কি বলেন এসব? আর তারা একে অপরের বন্ধু ছিল। তাদের এই বন্ধু মহলে আর ২জন আছে। ১০ জনের বন্ধুত্ব ছিল, এখন সেখান থেকে ২জন আছে। মাথাতে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। মাহিমকে ফোন দিলাম যাতে এসে আমাকে নিয়ে যায়। মাহিমকে এবারও সব বললাম। মাহিম আমাকে একটা কথা বলল, যেটা শুনে আমি বেশি আতঙ্কিত হয়ে পড়লাম। অমাবস্যার রাতে যে মহিলাকে বাচ্চা সহ দেখা যায়, সেই মহিলা আরও ১ বছর আগে মারা গিয়েছে।
শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় মাহিমের কথা শুনে। মাথার ভেতর চক্কর দিতে থাকে। কিছুতেই বুঝতে পারছিলাম না যে 1 বছর আগে মারা যাওয়া একটা মহিলা কিভাবে তার বাচ্চা নিয়ে সবার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। মাহিমকে আমার সব ব্যাপারে সাহায্যের কথা বললাম। সে খুব সহজভাবেই আমাকে সাহায্য করতে চাইল, কিন্তু বারবার বারণও করছিল। কারণ একটা মেয়ে হয়ে নাকি আমি বেশি বাড়াবাড়ি করে ফেলছি। কারো কথা আমার কেয়ার করার টাইম নেই। আমি আমার মতো করে পোড়া লাশের সন্ধান বের করব। সেদিন সন্ধ্যায় আবারও মেসেজ আসলো। খোলা চুলে লুকিয়ে থেকে আমাকে দেখে কী লাভ ম্যাডাম? আপনি বরং দাঁড়িয়ে থাকবেন। একদিন আমি আপনার সাথে দেখা করব। লোকটার সাহস মন্দ না। অপরিচিত একটা মেয়েকে এভাবে মেসেজ করে বিরক্ত করার মানে কি? তিনি কি আমার সাথে মশকরা করছেন, না আমাকে ভালো তার? এই কদিনে মাথার যে অবস্থা হয়েছে, তাতে কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাব মনে হচ্ছে। রাতের রান্না শেষ করে ঘরে ঢুকতে দেখি জানালার পর্দার ওপাশে মানুষের আকৃতির কেউ একজন দাঁড়িয়ে। কে কে বলে চিৎকার করলাম, কেউ নেই। এগিয়ে যাওয়ার মতো সাহস পাচ্ছিলাম না। এক পা এগোতেই কারেন্ট চলে গেল। আর জানালার ওই দিকটা থেকে কেউ একজন ফিসফিসিয়ে বলছে, মৃত্যুর স্বাদ পেতে চাস সুমনা? পোড়া লাশের পিছনে ছুটতেছিস কেন? বলার ভঙ্গিমা এতটাই ভয়ানক ছিল যে আমি সেন্সলেস হয়ে যাই। জ্ঞান ফিরতে দেখি আমি মেঝেতে পড়ে আছি। পুরো রুমে ছাই আর ছাই, কিন্তু এই ছাই আসবে কোথা থেকে? আমি রুমে গ্যাসে রান্না করি। মাহিমকে ফোন দিলাম। বেচারা এত রাতে আমার ফোন পেয়ে ভড়কে যায়। আমাকে আয়াতুল কুরসি পড়তে বলে। সেদিনের মতো রাতটা পার করি। সকালে বাড়িওয়ালা চাচাকে সব বলি। তিনি আমাকে এসব বিষয়ে ঘাটাঘাটি করতে নিষেধ করেন। কি দরকার এসব ভূত প্রেতের পিছনে ছুটে? চাচার কাছে ছাইয়ের কথা বলতে তিনি এমনভাবে ভড়কে গেলেন যেন তার সামনে কাউকে খুন হতে দেখলেন। ছাইগুলো কি এখনো আছে তোমার রুমে? না চাচা, ফেলে দিয়েছি। মা, তোমার কপালে কষ্ট আছে দেখতেছি। এর আগে আমাদের গ্রামে 2টা ছেলে এসব নিয়ে মাথা ঘামিয়েছিল। 2টায় 8 মাস আগে থেকে নিখোঁজ। তাদের সাথে কি হয়েছে আল্লাহ জানে। ছেলে দুটোর ডেড বডিও পাওয়া যায় নাই। তুমি সাবধানে থেকো। ভয়, ভয় আর ভয়। চারিদিকের সবার চোখের ভয় আমাকে আতঙ্কিত করে তুলছিল। কেন সবাই এত ভয় পায়? আদৌ কি এসব ভূতের কাজ কারবার, না অন্য কিছু? এসব কিছু জানার আগে আমাকে মহিলা ও তার সন্তানের সমস্ত কিছু জানতে হবে। কিন্তু কিভাবে? আবারও ভরসা মাহিম। ওকে নিয়ে থানার ম্যাডামের সাথে যোগাযোগ করলাম। পুলিশ ম্যাডাম তেমন কিছু বলতে পারল না। শুধু বলল নদীর সাইডে লাশ পাওয়া গিয়েছিল, তেমন কিছু জানে না। আমি তখন এখানে ছিলাম না। তবে অফিসের পুরাতন ফাইল ঘাটলে কিছু জানা যেতে পারে। আপনি প্লিজ সেইটা করেন। আমার এসব ঘাটতে খুব ভালো লাগছে। ভালো লাগছে ভালো কথা, কিন্তু খুব সাবধান। ঠিক আছে? যার পিছনে ছুটছি সেই মন্দিরটাতেই এখনো যাওয়া হয়নি। মাহিমকে সাথে নিয়ে মন্দিরে চলে গেলাম। একটা বয়স্ক পুরোহিতকে সব বললাম। পুরোহিতের চোখে মুখে আতঙ্ক। তুই মরবি, নির্ঘাত মরবি। এরা শয়তান, শয়তানে এমন করে। তুই চলে যা। আজব লোক। কিছু না বলে চলে গেল। আরো ভয় দেখিয়ে গেল। মাহিম আমার কথা শুনে বলল, সবাই এত করে বারণ করছে, তবুও তুমি এটার পিছনে ছুটবে? তোমার ভালো না লাগলে তুমি যাও। আমি ছোটবেলা থেকেই জেদি। এই রহস্য উদ্ঘাটন করতে না পারলে শান্তি মিলবে না। না, আমি তোমার সাথে আছি। আমি আর মাহিম হাঁটা শুরু করতে বটগাছের একটা বিশাল ডাল আমাদের সামনে ভেঙে পড়ে। অল্প একটুর জন্য আমরা দুজনেই প্রাণে রক্ষা পাই। এটা দেখে দৌড়ে পুরোহিত মশাই চলে আসে। তুই চলে যা, তোকে সাবধান করছি। এসবে নাক গলাস না। ওখানে আর সময় নষ্ট না করে চলে আসলাম। অমাবস্যা আসার অপেক্ষায় থাকলাম। আরও 25 দিন হাতে আছে। আপাতত এসব কিছু মাথা থেকে ব্যাহত রাখি। গল্পটা ভালো লাগলে পেজটি ফলো করে রাখুন। তাহলে পরবর্তী পর্ব পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। রাতে ঘুমিয়ে আছি। হঠাৎই অনুভব করি আমার গায়ের উপর থেকে পাতলা চাদরটা কে যেন বারবার টান দিচ্ছে। আমি 2-3 বার করে উঠিয়ে নেওয়া সত্ত্বেও সেম কাজ হচ্ছে। মাথার কাছে থাকা বাল্বের সুইচে চাপ দেওয়ার পরেও আলো জ্বলছে না। চাদরটা টান দিচ্ছে একটা 4-5 বছরের বাচ্চা মেয়ে।
আমি ওর দিকে চোখ তুলে তাকাতেই একটা মুচকি হাসি দিয়ে আমার দিকে এগোতে থাকলো। পোড়া লাশের গন্ধ এবার আমি হাড়ে হাড়ে পাচ্ছি। বাচ্চাটার মুখ মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হয়ে গেল। এটা দেখে আমি প্রথম ভয় পেলাম। তুমি কে? তুমি কে? বলে চিৎকার করলাম। ভালো করে খেয়াল করে দেখলাম আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমাদের মাঝে এসো না, ফিসফিসিয়ে বলার ভঙ্গিমাটা সবাই কল্পনা করো। অদ্ভুত ভয়ঙ্কর একটা হাসি দিয়ে মুহূর্তের মধ্যে মেয়েটা গায়েব হয়ে গেল। সে রাতে ঘুম হলো না। কোনো সুস্থ মানুষ এটা দেখার পর ঘুমাতে পারবেও কিনা সেটা বলা মুশকিল। মাহিনকে এবারও সব বললাম। সে আমাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। যা জানতাম তাই বলল। এটা আমার হ্যালোসিনেশন। ঘুমের ট্যাবলেট দিল সাথে, যাতে ঘুমাতে পারি। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে পুলিশ ম্যাডামকে ফোন দিলাম। তিনি ফাইলটা নিয়ে আসলেন। মজার ব্যাপার, সব ভালো করে ঘেঁটে দেখলাম মেয়ে ও তার মায়ের লাশ পোড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। কোনোভাবে কি বাকি যে দুই বন্ধু আছে ওরা আমাদের এই ব্যাপারে কিছু বলতে পারবে? মাহিম বলল, ওই দুইজন যদি নেক্সট টার্গেট না হয়? দেখা গেল তারা কিছু জানেই না। কিছু তো একটা পাওয়া যাবে ওখানে গেলে। চলো যাই। অ্যাকচুয়ালি আমার একটা কাজ আছে, তুমিই যাও। হুম, সেটাই ভালো হবে। আমার কাজ আমি একাই করি। মাহিবকে বিদায় দিয়ে সেই কলেজের পথে ছুটলাম। কুষ্টিয়া সরকারি কলেজের স্টুডেন্ট সবাই। সেখানকার ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে সবার নাম্বার জোগাড় করলাম। যে দুইটা ছেলে এখনো বেঁচে আছে তাদের নাম্বারে ফোন দিতেই বন্ধ দেখালো। এত কষ্ট করে এত কিছু করছি, আর এখন যদি এভাবে চলে যেতে হয় তাহলে কি কিছু হলো? নিজের মনকে এভাবে বারবার বোঝাচ্ছিলাম। একটু বেশি ঘাটাঘাটি করে বাকি দুইটা ছেলের নাম্বার পেলাম। কথা বললাম ফোনে। একটা বয়স্ক মহিলা ফোন ধরেছে। আমি ঠিকানা সংগ্রহ করে চলে গেলাম। ছেলেটার রুমে ঢুকতে দেখি অন্ধকারে বিছানার এক কোণে বসে আছে। আমাকে দেখে প্রথমত ঘাবড়ে গেল। ভাবছি আমি পুলিশের লোক। আমি কিছু জিজ্ঞাসা করতে যাব, তখনই তার মা বলে উঠল, ওরে কিছু জিজ্ঞাসা করার দরকার নাই। ও খুব ভয়ে আছে। আপনি চলে যান। আন্টি, আমি শুধু কয়েকটা কথা বলেই চলে যাব। কিছুই বলা লাগবে না, চলে যান। আন্টি, ওর ক্ষতি হতে পারে, ওকে দেখে রাখবেন। অমাবস্যার আর 4 দিন বাকি। এর মাঝে আমাকে ছেলেটার কাছ থেকে শুনতে হবে কি হয়েছিল তাদের সাথে, যার ফলস্বরূপ সবাইকে এভাবে জান কোরবান দিতে হচ্ছে। এই কদিনে আর প্রাইভেট নাম্বার থেকে কোনো টেক্সট আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলে কফি হাতে করে বেলকনিতে দাঁড়াতে ঠাস করে একটা থাপ্পড় খেলাম। হাতের মগটা ছিটকে পড়ে গেল। থাপ্পড়টার আঘাত এত জোরে লাগলো যে আয়নার সামনে গিয়ে দেখি আমার মুখে 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট। এটা কি করে সম্ভব? দোতলার ওপরে বাসা, এখানে আমি একা। কেউ থাপ্পড় দিবে কিভাবে? দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি ভীষণ জ্বর। সেই জ্বর 2 দিন পর্যন্ত থাকলো। কিন্তু থাপ্পড় কে দিল এটার উৎস খুঁজে পেলাম না। জিনিসটা নিয়ে আর মাথা ঘামালাম না, কারণ আমার লক্ষ্য থাপ্পড়ের লোক নয়। অমাবস্যার আর মাত্র 1 দিন বাকি আছে। আমাকে যে কোনোভাবে ওই ছেলেটা এবং তার বন্ধুকে খুঁজে বের করে শুনতে হবে তারা কিছু করেছিল কিনা। আমি অফিস থেকে এসে ওই ছেলেটার খোঁজে গেলাম, কিন্তু যা আন্দাজ করতেও পারিনি সেটাই হয়েছে। ছেলেটা আগের রাত থেকেই নিখোঁজ। এই প্রথম কারো জন্য মায়া হচ্ছিল, সাথে ব্যর্থতার একটা গ্লানি ছিল। এতটা কাছে এসে এভাবে খালি হাতে ফিরে যেতে হবে ভাবতেও পারিনি। বিষণ্ণ মনে বাড়ির পথে পা বাড়ালাম। আজ কেমন জানি অনুভব হচ্ছে চারিদিকের শুনশান পরিবেশটাই এর জন্য দায়ী। তার উপর একলা একটা মেয়ে, ভয় একটু বেশি হওয়ারই কথা। একটা রাস্তার মোড় ঘুরতে দেখি রাস্তার মাঝখানে একটা অবয়ব। হ্যাঁ, এ তো সেই অবয়বটা, বাচ্চাটার অবয়ব। বাচ্চাটা আমার দিকে মুখ করে তাকিয়ে একটা কুৎসিত হাসি দিল, যেই হাসিতে ছিল কারোর উপর বিরক্তির স্পষ্ট ছাপ। মুহূর্তের মধ্যে আমার সামনে এসে সে আমার গলা টিপে ধরল এবং বলতে লাগলো, কাউকে বাঁচাতে পারবি না, নিজের জীবনের মায়া নেই তোর, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বলতে বলতে সে আমাকে ছেড়ে দিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, সেটা হলো সামনে তাকিয়ে দেখি আমি আমার বাসার সামনে। যেটুকু পথ ছিল সেটুকু আসতে মিনিমাম 20 মিনিট লেগে যাওয়ার কথা,
কিন্তু সে পথ চোখের নিমিষেই কিভাবে আসলাম সেটা ভাবার মতো বুদ্ধি আমার মাথাতে সেই সময় আসছিল না। রুমে গিয়ে দেখি সেদিনের মতো পুরোটা রুম ছাই দিয়ে ভরা। সেই ছাইয়ের ভেতর থেকে একটা উদ্ভট মাংস পোড়া গন্ধ আসে। মাকে ফোন দিয়ে বললাম আমার সাথে আবোল তাবোল কিছু হচ্ছে। তিনি আমাকে একটা হুজুরের সাথে কথা বলতে বললেন, কিন্তু ভাবলাম হুজুরের সাথে কথা বললে তো আমার রহস্য উদ্ঘাটন করা হলো না। পরের দিনের আশায় থাকলাম, এই রাতে যেভাবে হোক আমি মন্দিরের কাছে যাব, একাই যাব, আর ভয় পেলে মাহিনকে ডাকবো। সেদিন অফিস থেকে ফিরে নিচের ভাবিদের সাথে আবার কথা বললাম, ভালো করে শুনতে চাইলাম এই মা মেয়ের রহস্য কি। একজন আমাকে বলল, এক রাতে এই দুজনের লাশ পাওয়া গিয়েছিল ওই মন্দিরের ধারে, কিন্তু কারা মারছে কেউ জানে না। মহিলাটির স্বামী বা আপন কেউ নাই। সে ওই ধারটায় একলা একলা মেয়ে নিয়ে থাকতো। কিন্তু কারা যে তাকে মারল, আমার মাথায় তখন কয়েকটা প্রশ্ন ঘুরপাক করতে লাগলো। এক, মহিলা ও মেয়েকে কেন মারা হলো? দুই, ওই 10 বন্ধুকে কেন বেছে বেছে হত্যা করা হচ্ছে? তিন, অপরিচিত একটা নাম্বার থেকে আমাকে কে মেসেজ দিচ্ছে? চার, আর অমাবস্যা রাতে গরু ডাকার রহস্য কি, আর কেনই বা তাদের পুড়িয়ে মারা হচ্ছে? পাঁচ, 9 মাস আগে মারা যাওয়া একটা লোক কেন আমাকে লুকিয়ে লুকিয়ে বেলকনি থেকে দেখবে? মাথাটা আউলিয়ে গেল। আমি জানি আমার ছোট মাথা এত প্রশ্নের উত্তর একসাথে দিতে পারবে না, কিন্তু আমি এর পেছনে ছুটবই যতক্ষণ না আমি এই পোড়ালাশের হত্যাকারীকে খুঁজে পাচ্ছি। রাতে গরু ডাকা শুরু হলো। পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকলাম। রাস্তা দিয়ে কিছু পথ এগোতেই মোবাইলে সেই প্রাইভেট নাম্বার থেকে মেসেজ আসলো, নন্দিনী, একা একা এত রাতে ওদিকটাতে যেও না, নিজের ভালো চাইলে ফিরে যাও। মোবাইল থেকে চোখ সরাতে দেখি একদম মুখের সামনে সেই মা ও মেয়ে। এর চেয়ে ভয়ঙ্কর দৃশ্য আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। দুজনের গা থেকে মাংস খসে পড়ছে এবং তাদের শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তার মানে এদের দুজনকে কেউ পুড়িয়ে হত্যা করেছে, না অন্য কিছু। মাটিতে ধপাস করে পড়ে গেলাম। ওদিকটা বীভৎস গরুর ডাক, মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আর এদিকে দুইটা পোড়া লাশ আমার সামনে দাঁড়িয়ে। আমার মুখ দিয়ে শুধু একটা কথা বের হলো, আপনারা কারা? কেন আমার সাথে এমন করছেন? এরপরে আমার মাথা আর প্রেশার সহ্য করতে পারেনি। আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফিরে তখন দেখি সকাল 10টা। আমি আমার রুমে। পাশের বাড়ির মালিক নিচতলার ভাবি আর মাহিম বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে মাহিম এগিয়ে আসলো। সে অনেক কিছু জানে, তাই বাড়ির মালিক আর ভাবিকে নিষেধ করলো যেন আমাকে কিছু জিজ্ঞাসা না করে। সবাই চলে গেল, শুধু মাহিম আমার পাশে। 2 মিনিট পর সে বলতে শুরু করলো, মাথা ঠিক আছে তোমার? একলা একটা মেয়ে এসব করার মানে কি? মেয়েদের ব্রেন এমনিতেই এসব চাপ সহ্য করতে পারে না। আর তুমি তো যা করে দেখিয়েছো তাতে স্যালুট জানাতে মন চাচ্ছে। কিন্তু তোমাকে এটা আর করতে দেওয়া যাবে না। ছেলেটা কি মারা গিয়েছে? সে এত সময় ধরে আমাকে নিয়ে পেঁচাল পারছে, আর এই সময় আমি করতেছি এই প্রশ্ন। আমার প্রশ্ন করা দেখে কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বলল, হ্যাঁ, ওই ছেলেটাকেও পুড়িয়ে হত্যা করা হয়েছে। সকালে পুলিশ এসে লাশ নিয়ে গেছে। আচ্ছা, পুলিশ এখানে পাহারা বসায় না কেন? জানেই তো, প্রত্যেক অমাবস্যাতে একটা করে হত্যা হয় এখানে। সবারই জানের মায়া আছে সুমনা। সবাই তো আর তোমার মতো না, নিজের খেয়ে পরের হত্যার রহস্য খুঁজে বেড়াবে। তবুও পুলিশের উচিত এখানে পাহারাদার নিযুক্ত করা, করেছিল। তবে সেই পুলিশ 2 দিনের বেশি থাকতে পারে নাই। সে মন্দিরের বারান্দাতে ঘুমিয়ে থাকতো। কিন্তু প্রথম দিন সকালে উঠে সে বটগাছের মগডালে। প্রথম দিন সে ভাবছে হয়তোবা সে ঘুমের ঘোরে উঠে আসে। কিন্তু দ্বিতীয় দিন সবচেয়ে বাজে ঘটনা ঘটেছিল। সেই দিন 3জন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু মাঝরাতে সবাই দেখে একটা বাচ্চা মেয়ে তাদেরকে ধরে শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর তাদের নিয়ে গিয়ে নদীর ধারে ফেলে রেখে আসে। তারপর থেকে কেউ আর সাহস করে ওখানে যায় না। খুব পুরনো মন্দির হওয়াতে পুলিশ সিলগালা করলেও সাহস পায় না। আমি আরেকটিবার ওই মন্দিরে যাব। তুমি কি আমাকে নিয়ে যাবে মাহিম? তা যাওয়া যাবে, তবে সুস্থ হোক। আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে
সেদিনের মতো মাহিম চলে গেল। সুস্থ হওয়ার সাথে সাথে আমি মাহিমকে ফোন দিলাম মন্দিরে যাওয়ার জন্য। এতদিনে সবাই জেনে গেছে আমি এই ব্যাপারে কিছু করছি, তাই মন্দিরের পথে যেতে দেখেই সবাই আমাকে বারবার বারণ করলো যাতে ওদিকটায় আমি না যাই। কিন্তু কে শোনে কার কথা। আমি গেলাম মন্দিরে। ভালো করে চারিদিক ঘুরলাম। মন্দিরের সাথে যে বটগাছটা আছে সেটার কাছে যেতেই লক্ষ্য করলাম বটগাছের ভেতরে একটা গুহার মতো, অল্প একটু ভেতরে জানালার মতো করে গাছ কাটা, ভয়ে গা ছমছম করার মতো পরিবেশ। সেখান থেকে বের হয়ে মন্দিরের পিছনটাতে গেলাম। পাশের দিকে একটা গরুর খামার। তার মানে কি কেউ গরু ডাকার ফায়দা নিয়ে এই মানুষগুলোকে পুড়িয়ে মারছে? কিন্তু শুধু অমাবস্যার রাতে গরু ডাকবে কেন ওরকম করুণ সুর করে? গরুর খামারের মালিকের কাছে গিয়ে শুনলাম তার গরু নাকি কোনো সময় ডাকেই না। সবাই এসে নাকি ওনাকে এই প্রশ্নটাই জিজ্ঞাসা করে, কিন্তু সে এই খামারেই থাকে। মন্দিরের দিকটায় গরু ডাকে কেন জিজ্ঞাসা করতেই সে ঘাবড়ে গেল। মা ওখানে গরু ডাকে ঠিকই, কিন্তু গরু দেখা যায় না। আমি একদিন রাতে গিয়েছিলাম, তবে কোনো গরু দেখতে পাইনি। পরে ভয়ে চলে এসেছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি একটা পোড়া লাশ নগ্ন অবস্থাতে পড়ে আছে। খামার থেকে আবারও মন্দিরের পুরোহিতের কাছে আসলাম। সে কিছু জানে কিনা জোর করে জিজ্ঞাসা করলাম, তবুও সে বলল সে কিছু জানে না। তোমার সব প্রশ্নের জবাব আগামী অমাবস্যাতে পাবা। প্রাইভেট নাম্বার থেকে এই মেসেজটা আসলো। আমি সাথে সাথে মাহিমকে দেখালাম। মাহিম দেখে অবাক। মাহিম, আমি এখানে সব কিছু জানতে এসেছি। এই নাম্বারের লোকটা জানলো কিভাবে? তাহলে তিনি কি সব মানুষগুলোকে পুড়িয়ে মারছেন? কিন্তু লোকটা হত্যা করলে ওই মহিলা ও মেয়ে কেন আমার সামনে আসছে? মাহিম প্লিজ হেল্প মি। সেদিন মাহিমের সাথে বাসায় আসার পথে ঘটল এক বড় অঘটন। একটা গর্তে পা পড়ে মুচকে গেল। প্রচণ্ড ব্যথায় কোঁকড়াতে থাকলাম। বাড়ি এসে সে আগের মতো অফিস থেকে লম্বা ছুটি। যতদিন না ব্যথা সারে ততদিনের ছুটি দিল। কয়েকদিন পার হওয়ার পর পায়ের ব্যথা থাকা সত্ত্বেও বাকি আরেক বন্ধুর খোঁজে বের হলাম। কিন্তু কেউ বলতে পারে না বাকি বন্ধুটিকে। অনেক খোঁজাখুঁজির পর তার পরিচয় মিলল। তার বাসাতেও সেম সমস্যা। বাইরের কারো সাথে তাদের ছেলেকে কথা বলতে দিবে না। অনেক আকুতি করার পরে আমাদের অনুমতি দেওয়া হলো। একটা অন্ধকার রুমে ছেলেটা এক কোণে বসে আছে। আমাদের ঢোকা দেখে বলতে থাকলো, আমাকে মারবেন না প্লিজ, আমি কিছু করি নাই। সব ওদের দোষ। ওরা প্ল্যান করে এগুলো করেছে। আমাকে ছেড়ে দিন। ছেলেটার কাছেও ভালো করে যাওয়া গেল না। সে হাত পা ছুটতে থাকলো। বুঝলাম কিছু একটা নিয়ে সে ভীত। আমি তাকে দূর থেকেই প্রশ্ন করলাম, সেদিন কি হয়েছিল তোমাদের সাথে? আমাকে কিছু বলো। ছেলেটা শুধু বলতে থাকলো, আমি কিছু করি নাই, আমাকে ছেড়ে দিন। ছেলেটার নাম সিয়াম। তার মায়ের কাছে এরকম ব্যাপারে জিজ্ঞাসা করতে বলল, আমার ছেলেটার কি হলো জানি না, খালি বলে মা ওইখানে ওই মহিলা দাঁড়িয়ে আমাকে নিতে এসেছে। মা আমি যাব না। মহিলাকে? ওকে জিজ্ঞাসা করেন নাই? জানি না মা। হঠাৎ করে আমার ভালো ছেলেটার কি যে হলো। ওর বন্ধুরা তো সবাই মারা গিয়েছে। আমার ছেলেটা বাঁচবে কিনা আল্লাহ জানে। আল্লাহর ওপর ভরসা রাখবেন। সেদিনের মতো চলে আসলাম। সিয়ামের মাকে বলে আসলাম সিয়ামের অবস্থা ভালো হলে আমাদের জানাতে। তখনও আমার মাথা থেকে প্রাইভেট নাম্বার আর আগন্তুক ছেলেটার কথা সরেনি। আবারও ওই বাড়িতে গেলাম। জিজ্ঞাসা করলাম ছেলেটার ব্যাপারে। তিনি বললেন, তোমারে মিথ্যা বলে কি লাভ? আমার ছেলেটা আজ প্রায় 10 মাস নিখোঁজ। তো সেদিন কেন বললেন আপনার ছেলে বেঁচে নেই? যে ছেলের 8 মাস কোনো খোঁজ থাকে না তাকে মৃত বলবো না কি বলবো? কথাগুলো বলে মহিলা কান্না শুরু করলেন। তার কাছ থেকে আর কিছু শোনা যাবে না। আমি তাই তার রুমে প্রবেশ করে কিছু পাই কিনা দেখতে লাগলাম। ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করত। আইডি কার্ডে সব লেখা। একটা ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হঠাৎ করে কেন গায়েব হবে? না অন্য কোনো উদ্দেশ্য আছে? একদিন ফোন আসলো সিয়ামের বাড়ি থেকে। সিয়াম নাকি স্বাভাবিকভাবে কথা বলছে। আমি সেদিন আনার গেলাম। সিয়ামের সাথে কথা হতে থাকলো। শুধু বলতে যাবে সেদিন কি হয়েছিল। তখনই সিয়ামের গলার স্বর চেঞ্জ হয়ে গেল।
মুহূর্তের মধ্যে রুমের বাল্ব একবার জ্বলতে একবার নিভতে শুরু করলো। পুরোটা রুমে পোড়া মাংসের একটা ঝাঁঝালো গন্ধ বিদ্যমান হয়ে গেল। শুধু আমি আর সিয়াম ওই রুমে। রুমের দরজাটাও বাইরে থেকে আটকানো, খোলা যাচ্ছে না। তুই একেও বাঁচাতে পারবি না, কোনোভাবেই না। নিজের ক্ষতি করতে না চাইলে আশা ছেড়ে দে। সিয়াম একটা মহিলার ভয়েসে এভাবে বলতে থাকলো। কিন্তু সিয়াম আমাকে বলেছে সিয়াম কিছু করেনি। অন্যায় যে করে আর অন্যায় সে সহে, দুজনেই সমান অপরাধী। এ কথা বলার পর সিয়ামের দেহ শূন্যে ভেসে গেল। সে ছাদ বেয়ে উল্টো হয়ে হাঁটতে শুরু করলো। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। পরিস্থিতি ঠান্ডা হওয়ার সাথে সাথে রুমের দরজা খুলে গেল। সিয়ামের মা রুমে ঢুকে সোজা বারণ করে দিল আমি যেন আর সিয়ামকে ডিস্টার্ব না করি। চলে আসলাম সিয়ামদের বাড়ি থেকে। আর মাত্র 15 দিন পরে অমাবস্যা। আমাকে যা করার এর ভেতরেই করতে হবে। মাহিমকে বললাম এবার অমাবস্যাতে সে যেন আমার সাথে থাকে। মাহিম রাজি হয়ে গেল। কিছুদিন যাবৎ মাথা থেকে এসব রেখে শান্তিতে থাকতে চাচ্ছিলাম। এক কাপ কফি নিয়ে মনের অজান্তে কখন যে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি তা খেয়ালই করিনি। সেই ছেলেটা শেষ বাজাতে বাজাতে রাস্তার ধার দিয়ে এগিয়ে চলছে। তার পিছনে আবছা অবয়ব দেখা যাচ্ছে। ভয়ে গায়ের কাঁটা শিউরে উঠল। তখনই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু মনে হচ্ছিল 3 বা 4 জন মানুষ আমার রুমে হাঁটাহাঁটি করছে। আমি মুখ থেকে কাঁথা সরাতেই আমার খাটসহ আমাকে শূন্যে ভাসিয়ে নিল। আমি জোরে জোরে চিৎকার করছি, কিন্তু আমার আবারও গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না। আমি আবারও আয়াতুল কুরসি পড়ার পরে পরিস্থিতি একটু শান্ত হলো। বুকে ফু দিয়ে দেয়ালে ঠেস দিয়ে বসে থাকলাম। কখন যে দু চোখের পাতা এক হয়েছে তা জানি না। মুখের উপর গরম নিঃশ্বাস পড়ার শব্দে ঘুম ভাঙল। চোখ মেলে তাকাতেই আমি যা দেখলাম, সেটা যে দেখব আমি তা জীবনেও ভাবতে পারিনি। সেই মহিলাটা আমার পাশে শুয়ে আছে। যথারীতি আবারও সেন্সলেস হয়ে গেলাম। একা বাড়ি হওয়ায় যদি আমি চিৎকার করেও থাকি, হয়তোবা কেউ শোনেই নাই। সেদিন সকালে মাহিমের সাথে সব শেয়ার করলাম। মাহিম আমাকে বলল অন্যের জন্য টেনশন করে কি লাভ সুমনা। 10 জনের 9 জন মারা গিয়েছে, কেউ তাদের বাঁচাতে পারেনি। তুমি পারবা? আশা ছেড়ে দাও। কি যে বলো, আমি এর শেষ দেখেই ছাড়ব। অমাবস্যার আর মাত্র 2 দিন বাকি আছে। আমি আর মাহিম দুজনে অফিস থেকে ছুটি নিয়েছি। আগে থেকেই সিয়ামের বাড়ির আশেপাশে অবস্থান নিয়েছি, যাতে সিয়াম বের হলে তাকে আটকানো যায়। অমাবস্যার রাতে সিয়াম তার রুমের পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল। আমরাও পেছনের দিকে থাকায় সহজে তাকে দেখতে পেলাম। আমরা তার পিছন পিছন হাঁটতে থাকলাম। সে একটা ঘোরের মধ্যে হাঁটছিল। কোনো দিকে না তাকিয়ে সোজা মন্দিরটার দিকে চলে যেতে থাকলো। কিন্তু হঠাৎ করে সিয়াম তার গতিপথ পরিবর্তন করে একটা পরিত্যক্ত বাড়ির দিকে হাঁটা শুরু করলো। আমরা মনে করলাম আমাদের উপস্থিতি টের পেয়েছে হয়তোবা। পিছনে তাকিয়ে দেখি মাহিম নেই। আমার মনের কোণে তখন চারদিকের ভয় জমতে থাকলো। মুহূর্তের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল। এবার আমি কাকে খুঁজব? সিয়াম ক্রমশই দূরে যেতে থাকলো এবং একসময় সে অন্ধকারে মিলিয়ে গেল। আমি মাহিমকেও খুঁজে পেলাম না। আমাকে অসহায় মনে হচ্ছিল তখন। অনেক সময় ধরে খুঁজেও মাহিমকে পেলাম না। হঠাৎ গরুর ডাক শুরু হয়ে গেল। আমি দৌড়ে মন্দিরটার দিকে এগেলাম। পথে আমার সামনে সাপ থেকে শুরু করে অনেক কিছু আসতে থাকলো। আমি যত দোয়া দরুদ পারি সব পড়তে থাকলাম। একসময় মন্দিরটার কাছে চলে গেলাম। গরুর ডাক তখনও স্পষ্ট। হ্যাঁ, বটগাছটার গুহার মধ্যে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আর জানালার মতো কাটা অংশের দিক থেকে গরু ডাকার শব্দ আসছে। তখনই দেখি পাশ থেকে মাহিমের গলা শোনা যাচ্ছে। কাকে যেন ধরে মাহিম চিল্লাচ্ছে। আমি সেদিকটায় এগিয়ে গেলাম। দেখি মাহিম একজনকে জড়িয়ে ধরে আছে। আমি কাছে গিয়ে টর্চ ফেলতেই তাকে চিনে ফেললাম। এ তো সেই ছেলেটা যে আমাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে বলতো। এখানে কি করে? গল্পটা ভালো লাগলে পেজটি ফলো করে রাখুন। তাহলে পরবর্তী এমন ধরনের গল্প পর্ব পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো মতো পাকড়াও করে ধরতেও সে দুর্বল হয়ে গেল। এদিকে গরুর ডাকটাও আস্তে আস্তে মিলিয়ে গেল। আমাদের সামনে সেই মহিলা ও তার মেয়ে বার হাজির হলো। জয়ের হাসি দিতে থাকলো। বিদঘুটে হাসি দিয়ে বলল, আমি বলেছিলাম না
কাউকে বাঁচাতে পারবি না। আমি আমার কথা রেখেছি। কথাটা বলে দুজনেই হাওয়ায় মিলিয়ে গেল। আর চলে যাওয়া স্থানে কিছু ছাই পড়ে থাকতে দেখা গেল। আমি দৌড়ে বটগাছটার ভেতরে ঢুকলাম। একটা পিতলের তৈরি গরুর আকৃতি দাঁড়িয়ে আছে। তার পেটের নিচ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। এবার মাহিম ছেলেটাকে ধরে থাপ্পড় দিয়ে বলল, বল কাহিনী কি? কিন্তু সে কোনো মতেই বলতে চায় না। আমি রিকোয়েস্ট করার পরে সে বলতে শুরু করলো। ছেলেগুলোর 10 জনের একটা ফ্রেন্ড সার্কেল ছিল। তারা ছিনতাইয়ের কাজে যুক্ত ছিল। সেদিন ছিল অমাবস্যা রাত। ওই 10 বন্ধু সেদিন রাতে মহিলাকে ধরে। মহিলা কিছু দিতে না চাইলে ছেলেগুলো মহিলাটির গলা চেপে ধরে। সাথে বাচ্চা মেয়েটিও ছিল। সে বাধা দিলে তাকেও গলা টিপে হত্যা করা হয়। তারপর তারা ভয়ে লাশ দুটিকে ফেলে চলে আসতে চায়। কিন্তু তাদের ভেতরের একজন বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। এভাবে ফেলে রেখে গেলে হাতের ছাপ বড় একটা সমস্যা হতে পারে। তাই সে লাশটাকে পোড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সচরাচর মানুষ যেভাবে পোড়ায় সেইভাবে তারা পোড়ায় না। ছেলেটা এর জন্য বেছে নেয় ব্লাজেন বোল পদ্ধতি। সে কিছুদিন আগেই জিনিসটা সংগ্রহের জন্য কিনে রাখে। এভাবে কাজে লেগে যাবে ভাবতেই পারে না। তারপর সিয়ামবাদের সবাই এতে সায় দিয়ে মহিলা ও তার বাচ্চাটিকে এই পিতলের তৈরি সার আকৃতির জিনিসটার ভিতরে রেখে পুড়িয়ে হত্যা করে। মহিলা ও বাচ্চা দুজনের মধ্যে তখনও প্রাণের অস্তিত্ব ছিল। আগুনে পোড়ানোর ফলেই তারা মারা যায়। কিন্তু এই মহিলার সাথে আপনার কি সম্পর্ক? আর আপনি এখানে কেন? প্রতিটা হত্যায় আমি করেছি। এই মেয়েটি ছিল আমার স্টুডেন্ট। খুব ভালোবাসতাম ওকে। মারা যাওয়ার পরে তাদের দুজনের অবয়ব আমার সামনে আসে, আমাকে বাধ্য করে হত্যাগুলো করাতে। আর আমার নাম্বার কিভাবে পেলেন? আর আমাকে মেসেজ দিতেন কেন? আপনি প্রথম যেদিন আসেন সেদিন আপনাকে দেখি, ভালো লেগে যায়। পরের দিন আপনি বাড়ির নিচে ছোট একটি ছেলেকে দিয়ে ফ্ল্যাক্সিলোড দিতে পাঠিয়েছিলেন, তার কাছ থেকেই নেওয়া। কিন্তু আপনি তো নিখোঁজ। সবার কাছে আমি নিখোঁজ। কিন্তু এখনও এই শহরের বুকে আমি ছদ্মবেশে অবাধে চলাফেরা করি। আজ থেকে আমি মুক্ত। সমাপ্ত। যারা ব্রাজিন বুল কি বোঝেন নাই তাদের জন্য বলি, প্রাচীন গ্রিসের যতগুলো শাস্তির বিধান চালিত ছিল তার মধ্যে একটি ব্রাইজেন বুল। পিতলের তৈরি একটা গরুর প্রতিকৃতি, যার ভেতরটা ফাঁপা। পেটের সাইডে খোলা যায় এবং এর ভেতরে মানুষ প্রবেশ করিয়ে নিচে আগুন ধরিয়ে দেওয়া হতো। আগুনের উত্তাপে পিতল গরম হয়ে যেত এবং ভেতরে থাকা মানুষটা পুড়তে থাকত। বিশেষ মেকানিজমের কারণে এমন অবস্থা করা ছিল যে ভেতরের ব্যক্তিটি চিৎকার করলে বাইরে থেকে গরুর ডাকের মতো শোনা যেত। এই পদ্ধতিতে প্রাচীন গ্রিসের অপরাধীকে শাস্তি দেওয়া হতো। আর এই শব্দকে উপভোগ করে রাজসভায় রাজকীয় ভোজের ব্যবস্থা করে ভোজন করা হতো। গল্পের কিছু প্রশ্নের ব্যাখ্যা। মা ও মেয়ের অশরীরী ইঞ্জিনিয়ার ছেলেটির সাহায্যে 10 বন্ধুকে হত্যা করেছে। ছাই, উল্টো হেঁটে যাওয়া, থাপ্পড় খাওয়া, গলা টিপে ধরা, সবই সত্য ছিল। মাহিম হারিয়ে গিয়েছিল না, কৌশলে মন্দিরে গিয়েছিল। গরু দিয়ে নয়, পিতলের তৈরি গরুর আকৃতি দিয়ে হত্যা করা হয়েছিল। আর অমাবস্যা রাতে মা ও মেয়ে মিলে ছেলেগুলোকে বশ করে মন্দিরটাতে নিয়ে আসতো। ধন্যবাদ।